ফান্ডামেন্টালস অফ গ্রাফিক ডিজাইন। আমরা তো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডিজাইন করব, বাট ডিজাইনগুলো তো আমরা কি করতেছি, এখন কপি করতেছি, তাই না? এখন একটা ডিজাইন আমি কপি করার আগে ওই যে ডিজাইনটাকে আমি কপি করতেছি ওইটা যদি সুন্দর কোনো ডিজাইন না হয় তাহলে কপি করে লাভ আছে? নাই। এখন সুন্দর কিভাবে এটা বোঝার যোগ্যতা তৈরি করতে হবে না? হ্যাঁ, ওইটা করতে হলে আমাদের কিছু বেসিক ধারণা থাকতে হবে। সেটা হলো গ্রাফিক ডিজাইনের যে ফান্ডামেন্টালসগুলো আছে, যে মূলনীতিগুলো আছে, বেসিক যে মূলনীতিগুলো, এগুলো জানা থাকতে হবে। এগুলো জানা থাকলে আমরা কি একটা ডিজাইনকে দেখে জাজ করতে পারবো যে এই ডিজাইনটা কি আসলে সুন্দর নাকি সুন্দর না। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, তো এখন কি পেছনে শুনেন নাই আমি কি বলছি? আচ্ছা, বলতেছিলাম আমরা এখন কি করতেছি? কপি। বিভিন্ন ডিজাইন দেখে কপি করি, তাই না? এখন কপি করলেন, আপনি এমন একটা ডিজাইন কপি করলেন যে ডিজাইনটা আসলে সুন্দর না, তাহলে কি কপি করে লাভ আছে কোনো? নাই। অবশ্যই সুন্দর ডিজাইন দেখে আমরা কপি করব। এখন সুন্দর কি অসুন্দর, আমার চোখ হয়তো বলবে সুন্দর, কিন্তু হইতে পারে যে ওই ডিজাইনটা মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী, গ্রাফিক ডিজাইনের যে নিয়ম কানুন আছে, যে স্ট্যান্ডার্ড আছে, ওই অনুযায়ী সুন্দর না। হতে পারে না? আপনার কাছে মনে হচ্ছে সুন্দর, বাট আসলে সুন্দর না। তো এইটা বোঝার জন্য আপনার জানতে হবে গ্রাফিক ডিজাইনের যে মূলনীতিগুলো আছে, যে ফান্ডামেন্টালসগুলো আছে, ঠিক আছে? তো আমরা আজকে থেকে প্রতিদিন একটু একটু করে জানবো, মানে আমাদের এমনি অন্যান্য বিষয়ের ক্লাসের পাশাপাশি অল্প অল্প করে বিভিন্ন মূলনীতি সম্পর্কে জানবো, যখন যেটা প্রয়োজন পড়ে। তো আজকে জাস্ট এটার ধারণাটা দিব যে গ্রাফিক ডিজাইনের মূলনীতি বেসিকগুলা কি কি। গ্রাফিক ডিজাইন কি ভিজুয়াল, আমরা এটা সরাসরি ভিজুয়াল জিনিসের সাথে সম্পর্কিত, তাই না? চোখে দেখার মাধ্যমে এটাকে হলো দেখানো যায় আর কি। এছাড়া তো এটা কানে শোনা বা এই যে হাত দিয়ে অনুভব করা, এরকম কিছু তো না, তাই না? তো দেখার সাথে সম্পর্কিত। তো এই গ্রাফিক ডিজাইনের প্রত্যেকটা যত ফান্ডামেন্টালস আছে, যত মূলনীতি আছে, সব মূলনীতি আসলে বানানোই এইভাবে যাতে ওই জিনিসটা দেখতে সুন্দর হয়। বুঝতে পারছেন? দেখতে সুন্দর হয়েছে, দ্যাট মিনস ফান্ডামেন্টালস এর সাথে কি আছে, এর মিল আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই সব মূলনীতি সহজভাবে যদি আপনি ডিভাইড করতে চান, এটাকে দুই ভাগে ভাগ করতে পারেন। একটা হলো কালার, আরেকটা হলো লেআউট। লেআউট মানে বিন্যাস, ডিজাইনটার কোথায় কি থাকবে সেটা। আর কালার মানে তো বুঝতে পারতেছেন, কালার। কালারের আন্ডারে আসলে শুধু কালার না, আর বিভিন্ন কিছু আসে, মানে রঙের সাথে সম্পর্কিত যে কোনো কিছু, ঠিক আছে? যেমন আপনি গ্রেডিয়েন্ট দিলেন, সেটাও রঙের সাথেই সম্পর্কিত। তারপরে ধরেন আপনি কোনো একটা টেক্সচার দিলেন বা প্যাটার্ন দিলেন, এগুলোও আসলে রঙের সাথে সম্পর্কিত। আচ্ছা, এখন লেআউটের রুলসের মধ্যে বা কালারের রুলস যেটাই জানি না কেন, সবার আগে আমার যেটা জানতে হবে সেটা হলো আমরা যে এই যে আঁকতেছি, এগুলাকে কি বলে, কোন ধরনের আর্টকে কি বলে, এটা হলো সবার আগে জানা জরুরি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত আমরা চারটা জিনিস জানবো ফান্ডামেন্টালস অফ গ্রাফিক ডিজাইনের মধ্যে। চারটা জিনিসের মধ্যে প্রথম হলো ভিজুয়াল এলিমেন্টস, ঠিক আছে? আজকে শুধু এতটুকুই আলোচনা করব, ভিজুয়াল এলিমেন্টস। পরবর্তীতে ইনশাল্লাহ এমফেসিস, দেন কন্ট্রাস্ট, তারপরে হায়ারার্কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই চারটা বিষয় যদি আপনি জেনে যান, লেআউট আপনার কাছে মোটামুটি ইজি হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা কালারের দিকে আগে বাড়বো। এই চারটা জিনিস মানে মেইন। এছাড়াও আরও অনেক রুলস আছে লেআউটের, ওইগুলা পরে জানলেও চলবে। তবে এই চারটা জিনিস আগে জেনে ফেললে আপনি অনেক কাজ খুব সহজেই সুন্দরভাবে করে ফেলতে পারবেন, অনেক ডিজাইন খুব সহজেই সুন্দর করে ফেলতে পারবেন যদি এই চারটা ফান্ডামেন্টাল জানার পরে সেগুলোর উপর আপনি আমল করেন। বুঝতে পারছেন?
আচ্ছা, এর মধ্যে প্রথম যেই অপশনটা সেটা হলো ভিজুয়াল এলিমেন্টস, মানে চোখে দেখা যায় এরকম যে কোনো কিছু, বুঝছেন? এলিমেন্ট মানে কি? বস্তু। ভিজুয়াল মানে যেগুলো দেখা যায়, দেখা যায় এমন বস্তু, ঠিক আছে? এগুলাকে কি বলে? ভিজুয়াল এলিমেন্টস। আমরা এটা তাহলে ক্লোজ করে দেই। আচ্ছা, এটাকে একটু সেভ করে নেই, দাঁড়ান। হ্যাঁ, সবই ভিজুয়াল এলিমেন্ট। একটা ডিজাইনের মধ্যে যত কিছু আছে সবই ভিজুয়াল এলিমেন্ট। এটাই তো, বুঝতে পারছেন? মাশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন ভিজুয়াল এলিমেন্টস আমরা বোঝার চেষ্টা করি। তাহলে ভিজুয়াল এলিমেন্টস কাকে বলে? All we see are visual elements categorized into three types. আমরা যা কিছু চোখে দেখি, যা কিছু গ্রাফিক ডিজাইনে ডিজাইন করার সময় আমার ক্যানভাসে নিয়ে নিয়ে বসাই, এই সব কিছুই ভিজুয়াল এলিমেন্টস। একটা শেপ বলেন, একটা ছবি বলেন, একটা লাইন বলেন, একটা টেক্সট বলেন, যাই বলেন, এই সবগুলাই কি ভিজুয়াল এলিমেন্টস। এই ভিজুয়াল এলিমেন্টসকে তিন ভাগে ভাগ করা হয়। কোন ক্ষেত্র বিশেষে, মানে কোন দিক থেকে তিনটা ভাগ হয়? ভিজুয়াল এলিমেন্টসগুলার ভিজুয়াল ওয়েটের দিক থেকে। আপনাদের ব্যালেন্স শিখাইছিলাম না? ভিজুয়াল ওয়েট শিখাইছিলাম না? আচ্ছা, তো এই ভিজুয়াল ওয়েটের দিক থেকে এই এলিমেন্টগুলা তিন ভাগে বিভক্ত হয়। এর মধ্যে প্রথম হলো লাইন। কি? লাইন। এরপরে হলো শেপ, এরপরে হলো ফর্ম। লাইন বলা হয় জাস্ট আপনি সিঙ্গেল একটা লাইন আঁকলেন বা আঁকা বাঁকা লাইন আঁকলেন, ধরেন এ লেটারটা লিখলেন, এটাও একটা লাইন। বুঝতে পারছেন? যে কোনো অক্ষর, যে কোনো অক্ষর, এই যে এক একটা অক্ষর, এগুলো সব হলো লাইন। বুঝতে পারছেন? কারণ এগুলো আমরা আঁকি কি একটা করে লাইন টেনে আঁকি না? হ্যাঁ, না না না, শেপের প্রত্যেকটা পাঁচ লাইন না। লাইন এখানে আপনি ইলাস্ট্রেটরের সাথে মিলাইতে যান না, জিনিসটাকে ভিজুয়ালি মিলান, রিয়েল লাইফের সাথে মিলান। আপনি যখন লিখতেছেন, এভাবে এল লিখলেন বা ধরেন কিউ লিখলেন, জাস্ট কলমের এক দাগ দিয়ে লিখতেছেন না, এই জন্য এগুলাকে আমরা লাইন বলবো। ঠিক আছে? এটা ইলাস্ট্রেটরে করতে গেলে তো আপনার অনেকগুলা পাথ নিতে হবে, তো এটাকে আমরা লাইন বলতে পারি না সরাসরি। বুঝতে পারছেন? আচ্ছা, যেমন এই যে এখানে দুইটা এক্সাম্পল দেয়া আছে লাইনের। দেন শেপ। ঠিক আছে? শেপ কাকে বলে? যখন একাধিক লাইন একত্রিত হয়ে এবং তার শেষ দুইটা বিন্দু একত্র হয়ে যায় এবং তার মাঝখানে কি একটা ফাঁকা জায়গা তৈরি হয় যেটাকে ভরাট করা যায়, এগুলাকে কি বলে? শেপ বলে। ঠিক আছে? যেমন এই যে একটা শেপ, এই যে একটা শেপ ইত্যাদি। দেন ফর্ম। ফর্ম অর্থ সহজ ভাষায় বলতে গেলে 3D অবজেক্ট। কি? 3D অবজেক্ট। কিন্তু 3D অবজেক্টকে তাহলে সহজে 3D অবজেক্ট না বলে ফর্ম কেন বলা হয়, এটা আমরা সামনে জানবো ইনশাল্লাহ। এখন লাইন সম্পর্কে আলোচনা করি। লাইনস। লাইন দুই ধরনের হয়। কয় ধরনের? হ্যাঁ, একটাকে বলা হয় স্ট্রেইট লাইনস, আর একটাকে বলা হয় কার্ভ লাইনস। ঠিক আছে? সরল রেখা, বক্ররেখা। সবাই আশা করি পড়ছেন এগুলা, তাই না? হ্যাঁ, তো যেমন উপরের এটাও কিন্তু, এটা তো সরল রেখা বোঝাই যাচ্ছে, উপরে এটাও কিন্তু সরল রেখা। এখানে মূলত কি কয়েকটা সরল রেখা, তাই না? 1 2 3 4 5টা সরল রেখা। বুঝতে পারছেন? একটা আরেকটার সাথে কানেক্টেড। আন্ডু কেমনে করে? আচ্ছা, এটা ইসে চলে গেল। হ্যাঁ, আচ্ছা, ওটা পরে আন্ডু করতেছে। তারপরে হলো এই যে নিচের যে লাইনটা, এটাও কিন্তু একটা লাইন, কিন্তু এই লাইনটার মধ্যে একটা ডিজাইন দেওয়া, যেটা গ্যাপ 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 করে। বুঝতে পারছেন? যেটাকে আমরা একটা টেক্সচার বলতে পারি। এরপরে লাইন, এই যে লেখাটা দেখেন, LINE, প্রত্যেকটা অক্ষরের মধ্যেই স্ট্রেট লাইন। বুঝতে পারছেন? কার্ভড লাইন মানে বক্ররেখা, আঁকা বাঁকা রেখা। যেমন এইটা, এখানে কিন্তু একটা আঁকা বাঁকা রেখা না, এখানে 1 2 3 4 5টা আঁকা বাঁকা রেখা আছে। বুঝতে পারছেন? আর এই সেকেন্ডটাতে শুধু একটাই বাঁকা হয়েছে, এই থার্ডটাও
একটাই বাঁকা, তাই না? আচ্ছা, আবার রাউন্ড লেখাটা খেয়াল করেন, যেমন ও, ইউ, মানে প্রত্যেকটা অক্ষরেই মানে হ্যাঁ কার্ভড আছে, আবার স্ট্রেইটও আছে, তাই না? আচ্ছা, তো আমরা দুই ধরনের লাইন্স সাধারণত ইউজ করে থাকি, স্ট্রেইট এবং কার্ভড লাইন্স। যখন স্ট্রেইট লাইন্স একটা আরেকটার সাথে কানেক্টেড হয়, ইন বিটুইন একটা কর্নার তৈরি হয়। আর যখন কার্ভড লাইন্স একটা আরেকটার সাথে কানেক্টেড হয়, তখন ইন বিটুইন কোনো কর্নার তৈরি হয় না। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল ইউজ করছেন না? পেন টুলের পাশাপাশি অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ইউজ করি কি কারণে? এই কর্নার হবে নাকি এরকম কার্ভ হবে সেটা কন্ট্রোল করার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, এবার সেকেন্ড আসি, শেপস। যখন আমরা একটা লাইন আঁকতে 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 ঘুরে এসে এসে দুইটা মাথা একত্র করে ফেললাম, বাস এটা একটা শেপ হয়ে গেল। ঠিক আছে? এখন শেপও দুই ধরনের হয়ে থাকে, একটাকে আমরা বলি কি জিওমেট্রিক, আর একটাকে বলি অর্গানিক। সরতেছে না কেন? আচ্ছা, জিওমেট্রিক মিন্স যেগুলো জ্যামিতিক শেপ, এক কথায়, ঠিক আছে, জ্যামিতির মাপঝোপের সাথে সামঞ্জস্য রাখে, যে সমস্ত শেপগুলা মানুষ তৈরি করে। মানুষ যে কোনো কিছুই জ্যামিতিক শেপ ছাড়া তৈরি করতে পারে না, ঠিক আছে। অর্গানিক মিন্স প্রাকৃতিক শেপ, যে সমস্ত শেপগুলা প্রকৃতিতে হয়, ঠিক আছে, মানে র্যান্ডম শেপ, এক কথায় আমরা বলতে পারি, যেটাতে জ্যামিতির মাপঝোপের সাথে অনেক ক্ষেত্রেই মিলে না, ঠিক আছে। মানে যে একটা মানুষের ফেস, একটা আম, একটা হার্ট শেপ। এখন ধরেন এই রুমটার মধ্যে যদি আপনি চিন্তা করেন, সব কিছুই দেখেন জিওমেট্রিক, কারণ সব কিছুই মানুষের হাতে বানানো। দেখেন একটু, পান কিনা কোনো অর্গানিক শেপ? হ্যাঁ, শুধুমাত্র আমরা যারা আছি এখানে, কোনো গাছপালা তো নাই। ওই যে বাইরে একটা গাছের টব রাখা আছে, ওইটাও তাও নকল গাছ, ওইটা মানুষের হাতে যদিও বানানো, কিন্তু গাছের আদলে বানানো, ঠিক আছে। আর যে জিনিসগুলা মানুষের নিজেদের তৈরি, যেমন ধরেন এই যে টেবিল, গাছ কেটে কাঠ দিয়ে টেবিল বানাইতে হবে, এটা মানুষ নিজেরা তৈরি করে। এরকম কোনো কিছু পাবেন না যেটা হলো জিওমেট্রিক শেপসের বাইরে। বুঝতে পারছেন? হ্যাঁ, হইতে পারে। হ্যাঁ, বেশি মানে তখন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র হবে জিওমেট্রিক শেপগুলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে জিওমেট্রিক আর অর্গানিক বুঝতে পারছি। জিওমেট্রিক মানে মাপঝোপের একটা নিয়ম কানুন অনুযায়ী থাকবে, অর্গানিক মানে নিয়ম কানুনের বাইরে হবে। ইলাস্ট্রেটরে কিন্তু এর জন্য আলাদা আলাদা টুলস আছে। আমরা পেন টুল ইউজ করি অর্গানিক শেপস তৈরি করার জন্য, আর শেপ বিল্ডার ইউজ করি জিওমেট্রিক শেপ তৈরি করার জন্য। বুঝতে পারছি? শেপ বিল্ডার টুল আছে না, ওটা দেয়াই হয়েছে জিওমেট্রিক শেপস বানানোর জন্য, আর পেন টুলটা দেয়াই হয়েছে অর্গানিক শেপস তৈরি করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ফর্ম। ফর্মস আর জাস্ট 3D শেপস বা 3D অবজেক্টস, ঠিক আছে। 3D যে কোনো কিছুকে আমরা ফর্ম বলবো। এখন 3Dকে 3D না বলে ফর্ম কেন বলবো? কারণ দেখেন, এই ডিমটা ডিমের মতো লাগতেছে, কিন্তু এটা কি এখন ধরা যাবে? তার মানে সে আসলে ডিম না, আমার দৃষ্টিকে ভ্রম দিচ্ছে, একটা ডিমের মতো আকৃতি দেখে। কিভাবে এটা হচ্ছে? তার মধ্যে এখানে এই যে একটু আলো, এই জায়গায় মিডটোন এবং এই সাইড দিয়ে শ্যাডো, এখানে ছায়া, এই সমস্ত কারণে এসে আমার চোখ এই জিনিসটাকে মনে করতেছে যে এটা একটা বাস্তব জিনিস, কিন্তু আসলে কি এটা একটা ফ্ল্যাট স্ক্রিন না? হ্যাঁ, তো এই জন্য আমরা 3Dকে সরাসরি 3D না বলে কি বলি? ফর্ম বলি। এখানে দাগ আসে একবার, আবার আসে না। আচ্ছা, ফর্ম বলি, ঠিক আছে। ফর্ম অর্থ কি? ফর্ম অর্থ হলো রূপ নেয়া। বুঝতে পারছেন? আরেকজনের ফর্মে, ধরেন আপনি কারো ফর্মে অভিনয় করতেছেন, বুঝতে পারছেন? তো এই জন্য এই যে ডিমটা, এটা আসলে 3D না, এটা হলো 3Dর রূপ নিয়েছে। বুঝতে পারছেন? এই জন্য আমরা
স্ক্রিনে যখন কোনো থ্রিডি বস্তু দেখি ওইটাকে আমরা সরাসরি থ্রিডি বলতে পারি না, বুঝতে পারছেন? আবার ধরেন একটা ছবি, এই যে ছবিটা এখানের যে ইয়াটা এটার ভেতরে, এটা থ্রিডি অবজেক্ট না, একটা একটা মসজিদ, তাই না? কিন্তু যখন আমরা ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে ফেলি, তোলা শেষ সাথে সাথে কিন্তু ওই ছবি, ওই পুরা জিনিসটা একটা 2D হয়ে যায়, বুঝতে পারছেন? তো আমরা ভেতরে আসলে দেখতেছি 3D জিনিস, কিন্তু এটা দেখাচ্ছে হলো 2D ফরমেশনে, বুঝতে পারছেন? এই জন্য এটাকেও আমরা সরাসরি 3D অবজেক্ট বলতে পারি না, এজন্য আমরা কি বলি? ফর্ম বলি। তাহলে লাইন, শেপ এবং ফর্ম মনে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, বাস্তব দুনিয়ায় যা কিছু আছে সবই 3D, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি এমন হইতো যে স্ক্রিন থেকে ডিম এটা আসলে বের হয়ে আসতো এবং ধরা যাইতো, তাহলে আমরা ওইটাকে 3D অবজেক্ট বলতে পারতাম, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন এইটা তো শিখলাম, এর কাজ কি হবে? এর কাজ আসলে আমরা যখন হায়ারার্কি জানবো, কন্ট্রাস্ট জানবো, এমফেসিস জানবো, তখন করতে পারবো। এখন যেটা বেসিক বিষয়, নর্মালি খেয়াল করেন, লাইনগুলোর চেয়ে শেপগুলোর ভিজুয়াল ওয়েট বেশি না? আবার শেপের চেয়ে ফর্মের ভিজুয়াল ওয়েট বেশি না? তো আপাতত এতটুকু মেনটেন করতে হবে যে আপনি যখন একটা ডিজাইনকে ব্যালেন্স করতেছেন, ফর্ম কোন দিকে দিচ্ছেন, ফর্মের এগেনস্টে আপনার ধরেন আপনার ডিজাইনের ডান দিকে আছে ফর্ম, কোনো একটা ছবি, ঠিক আছে? এখন বামে আপনি যদি অল্প টেক্সট দেন, অল্প কিছু টেক্সট দেন, তাহলে কিন্তু ডিজাইনটা ব্যালেন্সড হবে না। টেক্সট দিলে বেশি করে দিতে হবে, যাতে আপনার ওই ফর্মের সাথে ম্যাচ করে ব্যালেন্সড হয়, তাই না? বুঝতে পারছি কথাটা? টেক্সট মিন্স কি? লাইন্স, বুঝতে পারছেন? তারপরে ধরেন আপনি এই পাশে শেপ দিলেন, তো এই পাশে আপনি ধরেন ফর্ম দিবেন। এখন এই পাশে শেপ যে দিচ্ছেন, অবশ্যই এই পাশে যে আপনি ফর্মটা দিচ্ছেন, ফর্মটার ভিজুয়াল ওয়েট যাতে শেপের চেয়ে বেশি না হয়ে যায়। মানে ওই যে আগের দিনের ক্লাসের কথা বলতেছি, ব্যালেন্স করবেন যে এটা কীভাবে করবেন। লাইন, শেপ আর ফর্মের ভিত্তিতে তিনটার ভিজুয়াল ওয়েট কি আলাদা? লাইনের চেয়ে শেপ ভারী, শেপের চেয়ে ফর্ম ভারী। তো কোনটা কোথায় দিচ্ছেন এগুলা বুঝে দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি একটা 3Dর মতো এটা ফুটে উঠছে, এই জন্য আমরা এটা ফর্মে রূপান্তর হয়ে গেছে। হ্যাঁ, ফর্ম ধরবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তাহলে ফর্মস আর ইউজুয়ালি হ্যাভ মোর ভিজুয়াল ওয়েট দ্যান শেপস অ্যান্ড শেপস হ্যাভ মোর দ্যান লাইন্স। সো কিপিং ইন মাইন্ড অফ দিস ভিজুয়াল ওয়েট উই মেনটেন দ্য ব্যালেন্স ইন ডিজাইন। বুঝতে পারছেন? ক্লিয়ার? নাকি ইংরেজি বুঝেন নাই? এর সহজ ভাষায় লেখা, একেবারে পানির ভাষায় লেখা, ঠিক আছে? হ্যাঁ, বাংলায় তো আগে বলেই ফেলছি, এই স্লাইডে আসার আগেই তো বলে শেষ করে ফেললাম বাংলা, এরপরে না ইংরেজি দেখাইছি, তো আরও আগে বোঝার কথা। আচ্ছা, কি ফর্মস ইউজুয়ালি হ্যাভ মোর ভিজুয়াল ওয়েটস দেন শেপস, বুঝছেন? ফর্ম সাধারণত শেপসের চেয়ে ভিজুয়াল ওয়েট বেশি রেখে থাকে, একইভাবে শেপ লাইনের থেকে ভিজুয়াল ওয়েট বেশি রাখে। সো কিপিং ইন মাইন্ড অফ দ্য ভিজুয়াল ওয়েট, এই ভিজুয়াল ওয়েটের ব্যাপারটা মাথায় রেখে আমরা কি করি? একটা ডিজাইনের মধ্যে ব্যালেন্স করি। কি কি ব্যালেন্স? সিমেট্রিক্যাল ব্যালেন্স আর অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, বুঝতে পারছেন? সিমেট্রিক্যাল ব্যালেন্স মানে কি? একটা ডিজাইনের উভয় পাশে ফর্ম হবে, বা উভয় পাশে শেপস হবে, বা উভয় পাশে লাইন্স হবে। আর অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স মানে এক পাশে ফর্ম হইলে আরেক পাশে সমপরিমাণ ওজনের শেপস হবে, বা সমপরিমাণ ওজনের লাইন্স হবে, বুঝতে পারছেন? আচ্ছা, যেমন এই ডিজাইনটার মধ্যেও কিন্তু ভিজুয়াল ওয়েট ব্যালেন্স করা। উপরের অর্ধেকে খেয়াল করেন ফর্ম, এবং নিচের টেক্সটগুলো কিন্তু আরও ছোট করে লেখা যেত না? নিচে ফাঁকা রাখা যেত না? যেত কি না? বোল্ড করা আছে, একটু পাতলা করে লেখা যেত না? সেটা না করে একটু বোল্ড করা হয়েছে এবং যথেষ্ট মানে পুরা জায়গাটাকে ভরার চেষ্টা করা হয়েছে, এবং লেখাগুলো বড় করে লেখা হয়েছে। মূল উদ্দেশ্য এটাই, ওটার সাথে এটা যাতে ইমব্যালেন্সড মনে না হয়। জাস্ট এই লেখাটুকু যদি আমি ছোট করে দেই, আমি আপনাদের এবার ইলাস্ট্রেটর ফাইল থেকে দেখাচ্ছি।
ফন্ট মিসিং বলতেছে। ফন্ট ইউজ করছিলাম হলো আউটফিট। 1 মিনিট, আউটফিটটা ডাউনলোড করে ফেলি। এই যে ঠিক হয়ে গেছে। দেখেন, এটাকে যদি জাস্ট এরকম ছোট করে দেই, আচ্ছা টেক্সট ছোট করি, আর কি মনে হচ্ছে এখন? হ্যাঁ, এটা যদি ফুল স্ক্রিনে দেখেনও লেখাটা তো মোটামুটি পড়া যাচ্ছে, তাই না? হয়ে যাইতো, কিন্তু সমস্যা কোথায় হইতো? হ্যাঁ, দেখতে মনে হচ্ছে কি জানি অকওয়ার্ড, তাই না? আচ্ছা, এখন আবার ফন্ট সাইজ বড় করেন, ধরেন 46-এ দিলেন, ঠিক আছে? মোটামুটি দেখা যায় এরকম একটা সাইজ আনলেন, প্রেজেন্টেশনে মোটামুটি বোঝা যাচ্ছে দেখে, তাই না? আচ্ছা, এখন হলো তারপরও কি ইমব্যালেন্সড না জিনিসটা? তাহলে ব্যালেন্স করার জন্য এখন ধরেন এই লেখাটা আপনি আর বড় করতে চাচ্ছেন না, ঠিক আছে? এখন ব্যালেন্স করবেন কিভাবে? ফর্মটাকে ছোট করে দিবেন। হুম, হ্যাঁ, নিচে একটা দুইটা লাইন দিয়ে তো ওই যে আপনাদের আগে যেভাবে দেখাইছি ওইভাবেও করতে পারেন, সমস্যা নাই। বাকি এই যে ফর্মটাকেও চাইলে আপনার ধরেন টেক্সট এখানে আর দরকার নাই, বড় করারও দরকার নাই, হতে পারে বিভিন্ন কারণেই হতে পারে, তখন আপনি কি করবেন? ফর্মকে ছোট করে দেন, ফর্মকে আরও মিনিমাল করে ফেলেন, ঠিক আছে? যেমন এখানে এই ছবিটা যদি কালারফুল থাকতো, এখানে গ্রুপ করা আছে, এই যে কালারফুল ছবি, তাহলে এইটা আরও বেশি ওয়েটফুল। যখন এটা কালারফুল থেকে সাদা কালো বা এক কালারে করে দেওয়া হইলো, ওয়েট কিছুটা কমে গেছে। আর যদি একেবারে সাদা কালোই করে দেই, তাহলে এটার ওয়েট আরও কমে যাবে, মানে ভিজুয়ালি জিনিসটা দেখতে আরও লো কন্ট্রাস্ট মনে হবে, বুঝতে পারছেন? মনে হবে যে এটার এখানে কোনো ভ্যালু নাই, বুঝছেন? তখন কিন্তু এটা কি স্ট্যান্ড আউট হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি না, উপরের শেপটা হলো ব্লেন্ড মোড চেঞ্জ করা, কালারে দেয়া, ঠিক আছে? এটা হলো আপনার মূল ছবি, উপরে একটা আলাদা শেপ যেটা হলো ব্লেন্ড মোড দেয়া কালার। কালার ব্লেন্ড মোড দেয়া থাকলে যে কালার নিব ওই কালার দিয়ে পুরো ছবিটা প্রসেস হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যালেন্স কিভাবে করবেন বুঝাইতে পারছি মোটামুটি। কি করবেন? যদি ফর্ম ছোট করা লাগে ফর্ম ছোট করবেন, যদি টেক্সট বড় করা লাগে, লাইনস বড় করা লাগে, লাইন বড় করবেন, ঠিক আছে? আচ্ছা, বা ধরেন এখানে আরও কাজ করতে পারেন, যেমন ধরেন এরপরও আপনার এই জায়গাটা গ্যাপ মনে হচ্ছে, আপনি কি করবেন? পুরা জিনিসটাকে ধরে একটা শেপ এখানে নিয়ে আসেন ফর্মের এগেনস্টে, ঠিক আছে? আচ্ছা, এটা ডিলিট করি, এই শেপটাকে কপি করে এখানে নিয়ে আসি, নিয়ে এসে এটা আনগ্রুপ করি, আনগ্রুপ করে এখানের অপাসিটি নর্মাল করে দিই, দেন এই লেখাটাকে এর ভেতরে নিয়ে আসি। তাহলে একটা শেপ আর একটা লাইন মিলে কি ফর্মের বরাবর ওয়েট ব্যালেন্স করলো, বুঝতে পারছেন? এখন এটার কালার আপনার প্রয়োজন মতো সাদা এবং অন্যান্য লেখাগুলো যে কালার করতে, ওইটার কালার তো পরের বিষয়। বাকি আপনি এখন ব্যালেন্সটা করলেন কিভাবে? শেপ আর একত্র করে, একসাথে করে, বুঝতে পারছেন? শেপ এবং লাইন্স একসাথে এটার সাথে টক্কর দিচ্ছে, এরকম বিষয়টা। হ্যাঁ,
বুঝি নাই। হ্যাঁ, অ্যালাইনমেন্ট এবং স্পেসিং মেনটেন তো করাই লাগবে। অ্যালাইনমেন্ট, স্পেসিং এগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আরও আলোচনা করব, যখন কন্ট্রাস্ট, হায়ারার্কি এই বিষয়গুলো চলে আসবে তখন ইনশাল্লাহ। তো মোটামুটি ব্যালেন্স কিভাবে করবেন বুঝছেন? আচ্ছা। সব ক্ষেত্রেই যে ব্যালেন্স থাকবে এমন না, অনেক ডিজাইন দেখবেন ওটা এলোমেলো তারপরও সুন্দর লাগছে, কারণ এটা ব্যালেন্সের বাইরে অন্য কোনো রুলস ইউজ করতেছে, আরও অ্যাডভান্স কোনো রুলস। ব্যালেন্স রুল, এই যে রুলটা, এটা একদম বেসিক একটা রুল যেটা মেনটেন করা সহজ, এই জন্য এটা আপনাদেরকে আগে দেখাইছি, বুঝতে পারছেন? এটা মেনটেন করা শিখে গেলে মানে আপনি আপনার সব ডিজাইন যখন ব্যালেন্স করে করতে পারবেন, দেন গিয়ে ইমব্যালেন্স ডিজাইন কিভাবে করার পরেও এটাকে সুন্দর লাগাইতে হয় সেটা বের করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ক্লাস আর বাড়াবো না। আপনারা এখন কি করবেন বলেন? আগের ক্লাস কমপ্লিট করতে পারেন নাই? কি সমস্যা? বাংলা কেন? হ্যাঁ, বাংলা বলতে হচ্ছে না, বাংলা লেখা বসাইলে হচ্ছে না। ঠিক আছে,